অর্থমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি তাদের যে কল্পিত বাজেট প্রস্তাব, এটা দেশের মানুষের জন্য একটা দিশাহীন বাজেট। বিশেষ করে যুব সম্প্রদায়, আমাদের দেশের কর্মহীন বেকার যুবকদের, আদিবাসী, দলিত, পশ্চাৎপদ অংশের মানুষের, কৃষক, শ্রমিক, সমগ্র অংশের মানুষের জন্য এই বাজেট একটা হতাশাজনক প্রস্তাব আকারে তারা পেশ করেছে এবং এটা বলা চলে গতানুগতিক। গত কিছুদিন আগে দেশের একটা অর্থনৈতিক যে সমীক্ষা, এই সমীক্ষায় যে বিষয়গুলি উঠে এসেছিল, এই বিষয়গুলিকে উত্তরণের জন্য যা প্রত্যাশা করা গিয়েছিল যে দেশের সরকার পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রস্তাবিত বাজেটে তার সিদ্ধান্তগুলি এই অর্থনৈতিক স্থিতাবস্থার জন্য তারা এটা লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করবেন, কিন্তু সেটা দেখা গেল না। এটা শুধু আমাদের দেশেই নয়, আন্তর্জাতিক মনিটারি ফান্ড, বিশ্ব ব্যাংক, আরবিআই, এমনকি সরকারের যে মুখ্য অর্থনৈতিক উপদেশ, এই অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলার জন্য যে দিশা দেখানো প্রয়োজনীয়তা, এটা বোধ করেন, কিন্তু বাজেটে সেটা লক্ষ্য করা যায়। এটা অন্যান্যবারের মতো ওই নিশ্চিতভাবেই কর্মসংস্থানের সুযোগ আরো সংকুচিত হবে, সেখানে ছাঁটাই বাড়বে এবং কৃষিক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলি কৃষক, শ্রমিক, তাদের মধ্যে এটা আমরা আশা করেছিলাম, আমাদের প্রত্যাশা ছিল যে নিশ্চয়ই এখানে এই বাজেট সেই দিশা দেখাবে, সেটাও দেখাতে তারা ব্যর্থ হয়েছে। সর্বোপরি আমাদের এই যুব সম্প্রদায়, যেখানে অনেক দিন থেকেই আমাদের জাতীয় কংগ্রেস দলের সাংসদরা, আমাদের বিরোধী দল নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সংসদের ভেতরে এই ক্ষুদ্র এবং মাঝারি স্তরে যে শিল্পে তার প্রসার ঘটানো, মাঝারি শিল্পকে আরো গুরুত্ব আরোপ করে কর্মসংস্থানের সংস্থান করা, এই বিষয়ে যে গুরুত্বের কথা বলা হচ্ছিল, সেটা সেখানে মুখে বললেও কার্যকরী যে ভূমিকা বাজেটের মধ্যে রেখে সেটা করা হয়নি। অথচ উল্টো দিকে আমরা দেখলাম এমন একটা মাঝামাঝি জায়গায় এসে কর্পোরেটদের ক্ষেত্রে সরকারের যে পদক্ষেপগুলি, সেখানে এই ইনকাম ট্যাক্সে যারা কর ফাঁকি দিচ্ছে, সেই ক্ষেত্রে সরকারের যে নীতি, সেই নীতিতে আরো বেশি রিল্যাক্সেশন। আগে কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে পানিশমেন্ট হতো, সেখানে জেল জরিমানা সেগুলি বাধ্যতামূলক ছিল,
আজকের প্রস্তাবে আমরা দেখছি যে এই প্রস্তাবের মধ্যে এখন তার সংস্থান শুধুমাত্র জরিমানার মধ্যে দিয়ে এই পরিস্থিতিতে যারা কর ফাঁকি দিয়ে সরকারের রাজস্ব ঘাটতি ঘটাবে তাদের ক্ষেত্রে এটা সহযোগিতা করতে সরকার এগিয়েছে। এই ইনকাম ট্যাক্সের পানিশমেন্টের ক্ষেত্রটাকেই পরিহার করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে সুবিধাটা কারা পাবে? যারা অন্যায়ভাবে কর ফাঁকি দিয়ে রাজস্বতে বিশাল পরিমাণ ঘাটতি নিয়ে এসে তাদের সুযোগ করে দেওয়া হচ্ছে। তো আমি বিশদ বলবো না, আমাদের মুখপাত্র প্রবীরবাবুকে বলবো যে এটা একটু সমগ্র বিষয়গুলি বিশ্লেষণ করে আমাদের দলের পক্ষে উনি যেন কথা বলেন। কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছেন তাদের গোচরে তো নিশ্চয়ই যাবে। তাদের কাছেই কতকগুলি বিষয় সুস্পষ্টভাবে জানতে চাইব। এই বাজেট নিয়ে গতকালকেও আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার যিনি, উনি বিশদে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং একে শুধু ঐতিহাসিক না, এর সুদূর প্রসারী যে কথা হয়তো গতকালকে আমরা বিজেপির কোনো কেন্দ্রীয় নেতাকেও এতটা বলতে শুনিনি যতটা ওনাকে দেখেছি উল্লসিত হতে। আজকেও দেখলাম উনি সরকারের মুখ্যমন্ত্রী প্রধানত, তারপরেও বাজেট প্রতিক্রিয়া দিতে গিয়ে দলীয় অফিসে দলীয় নেতাদের পাশে নিয়ে দলীয়ভাবে এই বাজেটকে নানাভাবে বর্ণনা করেছে। আমরা তো এতটা বিশদে আমরা বলতে চাই না, কারণ আপনারাও হয়তো বিরক্ত হবেন বা এতটা বলাও হয়তো উচিত হবে না। সীতারামনজি 1 ঘন্টা 25 মিনিট নানা বিষয় নানা তুলে ধরেছে, বা আজকে মানিকবাবু আমাদের মুখ্যমন্ত্রী সাহেবও অনেকটা সময় নিয়ে কথা বলেছেন। তো আমি আশিসবাবুর সাথে যেটা যুক্ত করতে চাই, প্রথম কথা হচ্ছে আশিসবাবু বলেছেন আর্থিক সমীক্ষার কথা। বলতে চাই যে দিশা দেখিয়েছে বাজেটে, যে জিডিপি খুব সহসাই 7% ছাড়িয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে যেটা উল্লেখ করেছে সম্প্রতি ইউরোপের সাথে যে বাণিজ্য চুক্তি, তো সবিনয়ে আমি জানতে চাইব যে ইউরোপের এমন একটা দেশ, উন্নত দেশের নাম করুন যেই দেশটা বর্তমানে তাদের জিডিপি 7% ছাড়িয়ে গেছে। এবং আমাদের দেশে বর্তমানে মোদী সরকার যেমন এই বাজেটেও যে সমস্ত অঙ্কগুলি উপস্থিত করেছেন, এক কথা একে বলতে গেলে শুভঙ্করের ভাগ্য। আর গত 11 বছরের বেশি সময় ধরে তথ্যের কারচুপি করে নানা রকম মনোমুগ্ধকর প্রতিশ্রুতিগুলি, যেগুলির অধিকাংশই হচ্ছে এই সময়ে প্রমাণিত হচ্ছে জালিয়াতিপূর্ণ, এবং এ দিয়ে শুধু কর্পোরেট না, এক শ্রেণীর জালিয়াতদের সুযোগ করে দিয়েছে। এদের আইনি অধিকার দেওয়ার জন্য আশিসবাবু বলেছেন, আমি পুনরুল্লেখ করতে চাই না, কালো টাকা এখন সাদা করার ক্ষেত্রে উনি সহজ করে দিয়েছেন, আইনিভাবে এটা করা যাবে, আইনগত স্বীকৃতি দিয়ে দেওয়া। তো বাজেটে এটা যেমন একটা দিক, আরেকটা দিক হচ্ছে
গত এই যে চলতি আর্থিক বছরে 25-26 সালের বাজেটে যে সমস্ত বিষয়গুলিতে বরাদ্দ ছিল সবটা পড়তে গেলে মহাভারত হবে, আমি যাব না। উল্লেখযোগ্য কয়েকটা বিষয় যেগুলি বহুল প্রচারিত, সমাজ কল্যাণমূলক বলে দাবি করা হয়, তো এগুলির করাপশন, এগুলির ক্ষেত্রে করাপশন, এগুলি আপনারা প্রতিদিন আপনারাই বিবরণ তুলে ধরেন পত্র পত্রিকায়, আমি সেই বিষয়েও যাব না। আমি শুধু বলবো গত বাজেটে যা ছিল কতটা হয়েছে। 66 কোটি টাকা জল জীবন মিশনে বরাদ্দ ছিল, খরচ হয়েছে বাজেট প্রস্তাবনার দিনের আগের দিন পর্যন্ত মাত্র 17 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ ছিল 19,794 কোটি টাকা, এটাকে সংশোধিত করে বরাদ্দ করা হয়েছিল 7,500 কোটি টাকা। তার মানে আমি এই কারণে উল্লেখ করলাম সংশোধিত। বাজেটে যে সমস্ত প্রকল্পগুলিতে বরাদ্দ করা হয়েছে ভাববেন না এই প্রকল্পগুলি ঠিক থাকবে, টাকার অঙ্কটাই ঠিক থাকবে, এটা আবার সংশোধিত হবে। ফলে সংশোধিত 750 কোটি টাকার মধ্যে মাত্র খরচ হয়েছে 3,500 কোটি টাকা। একটা বাজেট বক্তৃতায় সীতারামনজি উল্লেখ করেছিলেন যুবদের কল্যাণেই বাজেট উৎসর্গিত করা হয়েছে, যুবদের দিশা দেখাচ্ছে, বাস্তবায়িত হবে। আজকেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বাস্তবায়িত হওয়ার লক্ষ্য হচ্ছে 2047 সাল। অথচ আমাদের দেশে কোটি কোটি যুবক কর্মপ্রার্থী, যারা মনমোহন সিংয়ের তুলনায় যেখানে স্বীকৃতভাবে সরকারিভাবে স্বীকৃত বেকারের সংখ্যা ছিল 5.1% বেশি না, আজকে সরকারিভাবে স্বীকৃত ওই মোদিজির সপ্তাহে 1 ঘন্টা কাজও কর্মজীবী, এই ফর্মুলাতেও সরকারিভাবে স্বীকৃত বেকারের সংখ্যা হচ্ছে সারা দেশে 7.9%। বাস্তব জীবনে এটা আরো বেশি। আর আমাদের রাজ্যে এই সংখ্যাটা হচ্ছে 14.7%। তারপরেও সেখানে আমি শুধু একটা প্রকল্পের কথাই বলবো, মোদিজি পিএম ইন্টার্নশিপ প্রকল্পে সেখানে বলা হয়েছিল 500টি কোম্পানিতে 1 কোটি তরুণ তরুণীকে 12 মাসে কাজের অভিজ্ঞতা সঞ্চয়ের সম্পন্ন হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য 5,000 টাকা মাসিক উপবৃত্তি ও 6,000 টাকা অনুদান দিয়ে তাদেরকে তৈরি করা হবে। প্রকল্পে বরাদ্দ ছিল 10,831 কোটি টাকা, খরচ হয়েছে 528 কোটি টাকা। এই হচ্ছে দিশা। বললাম যে যুবদের এই জায়গাতে হচ্ছে দিশা। এছাড়া মহিলাদের প্রশ্নে নানা কথা বলা হয়েছে, অথচ মহিলা এবং শিশু সুরক্ষা যে দপ্তর, সেই দপ্তরে বরাদ্দ পূর্বে 0.53% থেকে বর্তমানে কমে হয়েছে 0.5%। আমি অন্যান্য তথ্যগুলি আমি দিতে চাই না, এগুলি আমরা প্রেস রিলিজে আমরা দিয়ে দেব। আমি শুধু ত্রিপুরার প্রসঙ্গে, আমাদের অনেক কথা বলা হয়েছে ত্রিপুরার মোদির দিশা অনুযায়ী আমাদের অগ্রগতি তো শুধু ভারতবর্ষের উন্নত রাজ্যগুলি না, পৃথিবীর অনেক উন্নত রাজ্যের থেকেও ত্রিপুরা ছাড়িয়ে গেছে 18 সালের পর পরবর্তী 8 বছরের সময়ে। তো ত্রিপুরার প্রাপ্তি কি? আমাদের দীর্ঘদিনের দাবি যে অনেক হাজার হাজার কোটি টাকার মূল স্বাক্ষর হয়। এখন আমাদের ত্রিপুরাতে সবচাইতে সহজে যেটা করা যায়, গ্যাস ভিত্তিক একটা সার কারখানা। দীর্ঘদিনের ত্রিপুরার দাবি, এই বাজেটেও তার কোনো দিশা নেই। ত্রিপুরার ক্ষেত্রে আমি প্রেস রিলিজে আছে, দেখে নেবেন যে এমজিএম রেগার পরিবর্তন করে
মোদিজি যে আইনটা প্রণয়ন করেছে ভি রামজি রেগা আইন, সেটা বলেছে যে 125 দিনের কাজের স্থায়িত্ব দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে। অথচ আইনেই আছে এই বাজেটে যা এই আইনে আছে এটা হচ্ছে যোগান ভিত্তিক কাজ। আগে ছিল অধিকার, ন্যূনতম অধিকার, এখন হচ্ছে যোগান, অর্থের যোগান থাকলে কাজ। এই বাজেটে সারা দেশের অর্থের যোগানের বিষয়ে যেতে চাই না। ত্রিপুরার ক্ষেত্রে মানে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে এই চলতি আইনে, যে আইনটি এখন আছে পুরনো রেগা আইন, আগামী 6 মাসের জন্য 30,000 কোটি টাকা। সরকার স্বীকৃত পূর্বাঞ্চলে কাজ হয়েছে 40 দিন, বছরে 100 দিন হওয়ার কথা, বছরের আজকে শেষ হতে 2 মাস বাকি, কাজ হয়েছে মাত্র 40 দিনে সরকারের হিসাব মতো। আমাদের রাজ্যের সরকারের হিসাব মতো হচ্ছে 31 দিনে। এর জন্য বরাদ্দ হয়েছে 30,000 কোটি টাকা। এতে কত দিনের কাজ হবে আপনারা হিসাব করে নেবেন। আগামী এই যে চলতি বাজেটে বরাদ্দ করা হয়েছে 95,692 কোটি টাকা উত্তর পূর্বাঞ্চলের জন্য। সেখানে বকেয়া মজুরি যা পড়ে আছে সেটা মেটাতেই অধিকাংশ টাকা চলে যাবে। আর কিছু নতুন কর্মসংস্থানে কতটা সুযোগ থাকবে এটা আপনারাই অনুমান করতে পারেন। আদিবাসী কল্যাণে এডিসি এলাকার উন্নয়নের জন্য মাত্র বরাদ্দ 50 কোটি টাকা। ডোনার মন্ত্রক উত্তর পূর্বাঞ্চলের জন্য বরাদ্দ করেছে 6,812 কোটি টাকা। গত বছরের তুলনায় মাত্র 2.5% বৃদ্ধি। আমাদের মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধির হিসাবে এটা কোনো বৃদ্ধি নয়। আমাদের বাজেটে বুদ্ধ ধর্মীয় সার্কিটে ত্রিপুরার সঙ্গে আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম, মিজোরামকে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে শুধু একটা মজার কথা স্মরণ করিয়ে দিই, 17-18 সালে বাজেটে দেশ 7টি পর্যটন সার্কিট গড়ে তোলার ঘোষণা ছিল, উত্তর পূর্বের জন্য বরাদ্দ ছিল 1টি। আজকে 8 বছর হয়ে গেল, সেই তার কোনো দেখা নেই। তবে এবার এর কি হবে অনুমান করে নিন। নতুন শহরে হাত গড়ে তোলা হবে। 5টি শহর চিহ্নিত করা হয়েছে, গুয়াহাটি, আগরতলা, ইম্ফল। ভাগে কত পড়বে, কারণ আসামে হচ্ছে আগামী 3-4 মাসের মধ্যে নির্বাচন। আসামে তো সব ঢেলে দেওয়া হচ্ছে। আমাদের টাটা সাহেবকে দিয়ে স্টার্ট আপ কারখানা তৈরি এবং তাতে 44,000 কোটি টাকার বেশি তাকে অনুদান দিয়ে দেওয়া হয়েছে আসামে তা করার জন্য। আর শুধু একটা অভিজ্ঞতার কথা কই, গত 24 সালের শেষার্ধে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের প্রশ্নে কেন্দ্রীয় একটা প্রকল্পে 3,500 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ত্রিপুরার ভাগে এসেছিল মাত্র 250 কোটি টাকা। ত্রিপুরা সরকারের কোনো রাজশব্দ নেই। এই হচ্ছে বাজেটের মূল বিষয়গুলি। এতে একটা বিষয় পরিষ্কার আশিসবাবু যেটা বলেছে, এটা হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষের জীবনে, বেকার সহ অধিকাংশ মানুষের জীবনে সংকট ঘনীভূত হবে। ফলাও করে বলা হচ্ছে ওষুধের দাম কমাচ্ছে। সে মানে জীবনদায়ী ওষুধ যেগুলি সাধারণভাবে ব্যবহার করা হয় না, বহির্দেশ থেকে আমদানি করতে হয়। বছরে খরচ প্রায় 80 লক্ষ 90 লক্ষ টাকা। এতে হয়তো 10-12 লক্ষ টাকা ছাড় দিয়েছে, কিন্তু নিত্যদিন যে সমস্ত ওষুধ ব্যবহার করতে হয় মোদিজি সেই ক্ষেত্রে মাত্র 20টা ব্র্যান্ডের ওষুধ বাদে বাকি সব ওষুধ কোম্পানিগুলিকে ছাড় দিয়ে দিয়েছে। বছরে নিয়ম করে 10% বৃদ্ধি। এর ফল
আমরা সকলে ভোগ করছি। আর এই বাজেটের মধ্য দিয়ে যেটা বলা হচ্ছে জিনিসপত্রের দাম কমবে, আদপে শুধু মিলিয়ে দেখুন জিএসটির কর বিন্যাসের পর জিনিসের কোন জিনিসটার দাম কমেছে আর বাস্তব জীবনের অভিজ্ঞতা কি, ফলে সব মিলিয়ে এই যে ঘনীভূত সংকট এর মোকাবেলায় আমরা আমাদের রাজ্যেও জনমত গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। আমরা এই বিষয়গুলিকে নিয়ে নির্দিষ্টভাবে আন্দোলন গড়ে তুলব। এর সাথে একটা বিষয়, যদি এই বাজেট প্রসঙ্গিত না, একটা বিষয় আজকে আমাদের এআইসিসি আমাদের জানিয়েছে, এটা শুধু আপনাদের মধ্যে প্রচার করতে চাই। আমাদের যে ট্যালেন্ট হান্ট চলছিল, সেই ট্যালেন্ট হান্ট আরো 10 দিন সময় বাড়ানোর জন্য, আবেদন করার জন্য 10 দিন সময় বাড়ানোর কথা বলা হয়েছে। আমরা আজ থেকে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সেই সময়সীমাটা বাড়িয়েছি। এটা আপনাদের মাধ্যমে যাতে প্রচারিত হয় সেই আবেদন রেখে আমরা আমাদের কথা বলা শেষ করছি। আমাদের এখন